নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আপকামিং ডব্লিউবিসিএস মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আমরা আজকে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত যে কিছুদিন আগে আহমেদাবাদে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, যেখানে 241 জন মানুষের মৃত্যু ঘটেছে। তাহলে সাম্প্রতিক যে সমস্ত বড় বড় দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এই এয়ারপ্লেন ট্র্যাজেডি বা এরোপ্লেন ট্র্যাজেডি। সুতরাং এটা ডব্লিউবিসিএস এ হোক, অথবা ক্লার্কশিপে হোক, অথবা মিসলেনিয়াস পরীক্ষায় হোক, অথবা এসআই পরীক্ষায় হোক, এই চারটে পরীক্ষার মধ্যে এক বছরের মধ্যে যদি পরীক্ষা হয় এই একটা টপিক কিন্তু তোমরা কমন পাবে। তবে প্রসঙ্গত এটাও মাথায় রাখতে হবে, যদি তোমাকে আহমেদাবাদ উল্লেখ করে দেয় বা গুজরাট উল্লেখ করে দেয় তাহলেই কিন্তু তুমি সেই নামটা বা সেই জায়গার নামটা উল্লেখ করবে। আদারওয়াইজ তুমি XYZ অথবা ABC অথবা MNO অথবা PQR এই সমস্ত শব্দ দিয়ে জায়গার নাম, প্লেনের নাম বা কোনো ব্যক্তির নাম চিহ্নিত করবে। এক্ষেত্রে সাধারণত পিএসসির পরীক্ষাগুলোতে যেহেতু আমরা প্রপার নাউন খুব একটা ব্যবহার করি না, আমরা এই চারটে শব্দেরই ব্যবহার করব, অর্থাৎ XYZ, PQR ইত্যাদি ইত্যাদি। তো দেখো, সবার প্রথম আমরা একটা শিরোনাম ব্যবহার করেছি এবং যেটা খুব ছোট, অর্থাৎ এয়ারপ্লেন ট্র্যাজেডি, 241 ডাইড। এখানে তুমি সংখ্যাটা ওখানে যদি বলে দেয়া থাকে তাহলে সেটাই লিখবে, আদারওয়াইজ 241 লিখতে পারো, বা যদি তুমি এক্সাক্ট নাম্বার না দিতে চাও তাহলে শয়ে শয়ে মানুষ মারা গেছে অর্থাৎ হান্ড্রেডস শব্দটাও ব্যবহার করতে পারো, যে হান্ড্রেডস অফ পিপল ডাইড। এক্ষেত্রে যদি তোমাকে উল্লেখ করে দেয়া থাকে সেই জায়গার নাম, তাহলে টাইটেলেই সেই জায়গার নামটা যোগ করে দেবে, অর্থাৎ এয়ারপ্লেন ট্র্যাজেডি ইন আহমেদাবাদ, 241 ডাইড। এখানেও চাইলে তুমি লিখতে পারো এয়ারপ্লেন ট্র্যাজেডি ইন XYZ, ABC, PQR ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা কি লিখেছি? বাই আ স্টাফ রিপোর্টার লিখেছি। চাইলে এখানে তুমি আর রিপোর্ট বাই XYZ, ABC ইত্যাদি লিখতে পারো। এক্ষেত্রে তোমরা একটু অ্যাড করে নিও জায়গার নাম এবং ডেট। যদিও সাম্প্রতিককালে রিপোর্টে কিন্তু খুব একটা জায়গার নাম বা ডেট লেখা থাকে না, তবু যেহেতু এটা একাডেমিক পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষা, তো সেক্ষেত্রে ফরম্যাটটা মেনটেন করাই ভালো। তো এখানে আমি উল্লেখ করিনি, তোমরা জায়গার নাম এবং একটা ডেট দিয়ে দেবে। স্বাভাবিকভাবে যদি ওখানে ডেটের উল্লেখ করে দেয়া থাকে সেই ডেটটাই লিখবে, আদারওয়াইজ তুমি তোমার মন মতো একটা ডেট বা পরীক্ষার দিনের ডেটটা দিতে পারো। তাহলে লেখা শুরু হচ্ছে কিভাবে? An XYZ aircraft heading to PQR tragically crashed shortly after departing from ABC on Thursday. তো খেয়াল করে দেখো, এই যে ফার্স্ট সেন্টেন্সে আমি দু তিনটে জিনিস লিখে দিচ্ছি। সবার প্রথম হচ্ছে কি ঘটেছে, তার উত্তর কি? তোমার প্লেন ক্র্যাশ। সরাসরি আমি ক্র্যাশ শব্দটা লিখেই দিয়েছি। এছাড়া আর কোথায় ঘটেছে সেটাও আমি বলে দিয়েছি, অর্থাৎ প্লেনটা কোথা থেকে উড়েছে? ABC থেকে। সুতরাং ওয়্যারের উত্তরও কিন্তু আমার ফার্স্ট লাইনে রয়েছে। এবং দেখো কবে ঘটেছে, মানে ওয়েন, এই উত্তরটাও আমার প্রথম সেন্টেন্সেই আমি রেখেছি, অন থার্সডে। এখানে চাইলে তুমি ইয়েস্টারডেও লিখতে পারো, তবে মাথায় রাখবে যেহেতু ইয়েস্টারডে শব্দটা অ্যাডভার্ব, তাই তার আগে প্রিপোজিশন অন ব্যবহৃত হবে না, অর্থাৎ ডিপার্টিং ফ্রম ABC ইয়েস্টারডে এইভাবে শেষ করতে পারো। অথবা তুমি চাইলে এই অ্যাডভার্ব অফ টাইমকে সেন্টেন্সের শুরুতেও দিতে পারো। কিরকম? ইয়েস্টারডে an XYZ aircraft heading to PQR tragically crashed shortly after departing from ABC। অর্থাৎ আমরা অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের শেষে অথবা শুরুতে দিতে পারি, বাট শুরুতে যদি দিই তারপর একটা কমা ব্যবহার করতে হবে। এখানে হেডিং টু বলতে কি বোঝাচ্ছে? কোন অভিমুখে যাচ্ছে, অর্থাৎ এটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেই অভিমুখটা বোঝাচ্ছে, যে PQR এ যাচ্ছিল। এবং দেখো কোথা থেকে যাচ্ছিল? ABC, তার মানে ABC থেকে PQR এ যাচ্ছিল, এই কথাটা আমরা উল্লেখ করলাম। এবং এখানে আরেকটা জিনিস তোমাদের কনফিউশন হতে পারে যে স্যার এক্স তো কনসোনেন্ট, তাহলে আপনি অ্যান দিয়েছেন কেন? কারণ কনসোনেন্টের আগে তো আমরা এ দিই,
কিন্তু মাথায় রাখবে এই যে এক্স কে যখন আমরা উচ্চারণ করছি তার আগে একটা এ উচ্চারণ হচ্ছে। খেয়াল করে দেখো, আমরা যদি বাংলায় লিখি এক্স বানানটাকে কি লিখবো? এ কয়শয়। তাহলে এই যে এ, এটা তো ভাওয়েল, যেহেতু এটা ভাওয়েল তাই জন্য তার আগে আমরা অ্যান ব্যবহার করেছি। তাহলে অ্যান XYZ এয়ারক্রাফট, অর্থাৎ XYZ এয়ারক্রাফট বলতে কি বোঝাচ্ছে? যদি ওখানে লেখা থাকে তুমি লিখবে এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফট, যেহেতু আমি প্রপার নাউন দিইনি তাই জন্য XYZ দিয়েছি। হেডিং টু, হেডিং টু মানে উইচ ওয়াজ হেডিং টু, এই উইচ ওয়াজটাকে আমি ড্রপ করে এই অংশটাকে পার্টিসিপল হিসেবে পরিণত করেছি বা পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি। কি ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কোথায় যাচ্ছিল? পিকিউআরে যাচ্ছিল। খুব দুঃখজনকভাবে সেটা ক্র্যাশ হয়ে যাচ্ছে, প্লেনটা ক্র্যাশ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কখন? শর্টলি আফটার। শর্টলি আফটার মানে কিছুক্ষণ পরেই। কিসের কিছুক্ষণ পরেই? ডিপার্টিং ফ্রম এবিসি, অর্থাৎ এবিসি থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই সেটা ক্র্যাশ হয়ে যাচ্ছে। এবং কবে হচ্ছে? অন ওয়েডনেসডে। এরপর বলছে অ্যাকর্ডিং টু ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। সিভিল অ্যাভিয়েশন আমরা কেন লিখলাম? মাথায় রাখবে এই যে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে রিলেটেড টু এয়ারপ্লেন বা এরোপ্লেন। তো আমরা স্বাভাবিকভাবে এখানে অন্য কোনো মন্ত্রীর কথা বলবো না, অন্য কোনো সংস্থার কথা বলবো না। তাহলে এরোপ্লেনের সাথে একেবারে রিলেটেড সংস্থা হবে এমন একটা শব্দ যেটার মধ্যে এভিয়েশন কথাটা থাকবে। এমনিতে এই যে এভিআই, এটা একটা রুট ওয়ার্ড, যেটা কার রুট ওয়ার্ড? বার্ড। এখান থেকেই দেখবে একাধিক শব্দ এসছে, যেমন অ্যাভিয়ারি, অ্যাভিকালচারিস্ট ইত্যাদি ইত্যাদি। এবং এই একই জায়গা থেকে কিন্তু অ্যাভিয়েশন শব্দটাও এসেছে, অ্যাভিয়েশন, অ্যাভিয়েটার। কেন? কারণ দেখো বার্ড আর এরোপ্লেনের মধ্যে মিল রয়েছে, দুটোই উঠতে পারে, দুটোরই ডানা রয়েছে, তাই না? তাহলে এভিআই, এই যে অ্যাভি শব্দটা, এটা হচ্ছে বার্ডের রুট ওয়ার্ড। তাহলে কি বলা হচ্ছে? কার সূত্র অনুযায়ী? অ্যাকর্ডিং টু ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, তার যে ডিরেক্টরেট জেনারেল তার কথা অনুযায়ী দেয়ার ওয়্যার 242 পিপল অন বোর্ড। সাধারণত ট্রেন, এরোপ্লেন, জাহাজ, এখানে যারা সওয়ারি হয় সেটাকে আমরা কি বলি? অন বোর্ড। তাতে কজন ছিলেন? 242 জন ছিলেন। তার মধ্যে 230 জন হচ্ছে প্যাসেঞ্জার্স, 2 পাইলটস অ্যান্ড 10 কেবিন ক্রিউ মেম্বার্স, অর্থাৎ প্লেনে আরো যারা থাকে। তাহলে আমি পুরো ডেটাগুলো প্রথম 2 লাইনের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একটা জিনিস শেষের প্যারাতে করেছি, খুব বেটার হয় তোমরা যদি প্রথম প্যারাগ্রাফে নিয়ে আসো। সেটা কি? সেটা হচ্ছে মৃতের সংখ্যা এবং ইনজুরির সংখ্যা। যদিও তুমি শেষে লিখলেও সমস্যা নেই, কিন্তু যেহেতু সংবাদপত্রের পাঠক যারা হচ্ছে তাদের মধ্যে একটা বড় শ্রেণী প্রথম প্যারাগ্রাফ পড়েই আর পড়ে না, তাই জন্য ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি প্রথম প্যারাগ্রাফেই রাখার চেষ্টা করব। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে? দ্য এয়ারক্রাফট crashed near the X International Airport, hitting a hostel of MNO Medical College in the XYZ area and turning the structure into a charred wreck. Charred wreck বলতে একদম ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে গেছে। তার মানে এই যে এয়ারক্রাফটটার কথা বলছে সেটা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে? ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছেই। এবং কিভাবে হয়েছে? এটা হচ্ছে আবার প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। যখন দুটো ঘটনা একই সঙ্গে ঘটবে, অর্থাৎ সাইমালটেনিয়াস অ্যাকশন, তখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়। যেমন আমি তাকে যেতে দেখলাম, সে যাচ্ছে আর আমি দেখছি, দুটো একই সময়, তাই আমি লিখতে পারি আই স হিম গোয়িং। আই স হিম গো হতে পারে, সেটার মিনিং একটু আলাদা হবে, বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে। আদারওয়াইজ আমরা পার্টিসিপল হিসেবে আই স হিম গোয়িং বা আই স হার গোয়িং দুটোই চলতে পারে। তো একই সাথে এখানেও দেখো বলছে দ্য এয়ারক্রাফট crashed near X International Airport, অর্থাৎ এক্স আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছেই এই এয়ারক্রাফটটা ধ্বংসপ্রাপ্ত হলো। এবং কিভাবে হলো? হিটিং আ হোস্টেল অফ এমএনও মেডিকেল কলেজ, অর্থাৎ ওই এমএনও মেডিকেল কলেজ যেটা আছে সেই মেডিকেল কলেজের যে হোস্টেল যেখানে ছাত্রছাত্রীরা থাকে সেটাই গিয়ে আঘাত করেছে। সেটা কোন জায়গায় অবস্থিত? XYZ। XYZ আমরা আগেও বলেছি। অ্যান্ড টার্নিং দ্য স্ট্রাকচার ইনটু আ চার্ড রেক। রেক বলতে একেবারে চার্ড রেক বলতে বোঝাচ্ছে পুরো ধ্বংসপ্রাপ্ত, দুমড়নো, কুচকোনো, মুচড়নো ইত্যাদি একটা আকার
ধারণ করেছে, কারণ এত জোরে হিট করেছে, সবকিছুই তো স্ম্যাশড হয়ে গেছে, সবকিছুই তো মানে কি বলা যেতে পারে স্ম্যাশ টু স্মিদেরিনস হয়ে গেছে। তো এইটা গেল হচ্ছে আমার ফার্স্ট প্যারাগ্রাফ। চলে আসি সেকেন্ড প্যারাগ্রাফ। লেখার যেটা স্টাইল, সেকেন্ড প্যারাগ্রাফের প্রথমে চাইলে তোমরা একটা কোনো আই উইটনেসের অথবা যে সার্ভাইভ করেছে তার একটা কোটেশন ব্যবহার করতে পারো, সেটা বানানো হলেও সমস্যা নেই। আমি এক্ষেত্রে সেকেন্ড প্যারাগ্রাফে করিনি, আমি একেবারে থার্ড প্যারাগ্রাফে করেছি। বলছে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট র্যাডার ইন্ডিকেটেড দ্যাট, এখানে চাইলে তুমি এক কথায় লিখে দিতে পারো ব্ল্যাক বক্স। তাহলে ব্ল্যাক বক্স কি ইন্ডিকেট করছে বা করছিল? দ্যাট দ্য এয়ারক্রাফট সিগন্যাল ওয়াজ লস্ট উইদিন আ মিনিট অফ টেক অফ, অর্থাৎ ছাড়ার কিছুক্ষণ পরেই এয়ারক্রাফটের যেটা সিগন্যাল সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দ্য এয়ারক্রাফট ইস্যুড আ মে ডে অ্যালার্ট টু এয়ার ট্রাফিক কন্ট্রোল। এইবার একটা টার্ম তোমাদেরকে বুঝতে হবে, মেডে বিষয়টা কি? মেডে হচ্ছে একটা সিগন্যাল অথবা মেসেজ। যখন কোনো এরোপ্লেন বা যখন কোনো এয়ারক্রাফট খুব সমস্যার মধ্যে পড়ে, মানে ধরো আর কিছুক্ষণ পরেই অ্যাক্সিডেন্ট হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, তো তখন ওখানকার পাইলট মেসেজ পাঠায় যে মেডে মেডে মেডে। তো তখন এই যে এয়ারপোর্ট অথরিটি, তারা তো একসাথে প্রায় 10-20টা 30টা 40টা বিমানের সাথে যোগাযোগ রাখছে, তো যেগুলো তখন তুলনামূলক কম ইম্পর্টেন্ট সেগুলোকে ছেড়ে দিয়ে ফুল অ্যাটেনশনটা দেয় এই বিমানের প্রতি, যে জানাচ্ছে মেডে। মেডে বলতে বোঝাচ্ছে যে বিমান বিপদের সম্মুখীন। তো সেটাই বলা হচ্ছে, এই যে এয়ারক্রাফট বা এরোপ্লেন সেটা ইস্যু করেছিল মেডে অ্যালার্ট, কাদের কাছে? টু এয়ার ট্রাফিক কন্ট্রোল। এবং এর সূত্রটা কি, কোথা থেকে জানা যাচ্ছে? অ্যাকর্ডিং টু এমএনওস অ্যাভিয়েশন অথরিটি, অর্থাৎ একটা আমি অথরিটির নাম দিয়েছি। বাট দেয়ার ওয়াজ নো ফার্দার কমিউনিকেশন ফ্রম দ্য প্লেন আফটারওয়ার্ড, কিন্তু তারপরে ওই প্লেনের সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি বা যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আই উইটনেস ফুটেজ ক্যাপচার্ড আ ভাস্ট column of black smoke rising into the atmosphere as rescue teams hurried to extinguish the flames and search for any possible survivors. কি বলছে দেখো, আই উইটনেস ফুটেজ, একটা আই উইটনেস ফুটেজ তোমরা দেখেছো যেখানে প্লেনটা পুরো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ছাদের থেকে তোলা। তো সেই ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে একটা ভাস্ট কোলাম অফ ব্ল্যাক স্মোক, মানে কালো ধোঁয়ার একটা কুণ্ড কোথায় উঠছে? রাইজিং ইনটু দ্য অ্যাটমসফিয়ার, মানে পুরো আকাশে উঠছে বা আকাশকে ছেয়ে ফেলেছে। অ্যাজ রেস্কিউ টিমস হারিড টু এক্সটিংগুইশ দ্য ফ্লেমস, অর্থাৎ রেস্কিউ টিমও কি করেছে? খুব তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে ওই যে আগুন বা ওই যে অগ্নিশিখা তাকে এক্সটিংগুইশ বা নেভানোর জন্য ছুটেছে। অ্যান্ড সার্চ ফর এনি পসিবল সার্ভাইভার্স, এবং খোঁজা শুরু করেছে বা উদ্ধার করা শুরু করেছে বা খোঁজ করা শুরু করেছে কোনো পসিবল সার্ভাইভারকে, যদিও পসিবল সার্ভাইভার ছিল না বললেই চলে, ওই একজন বাদ দিয়ে। এখানে পসিবল সার্ভাইভার্স বলতে বোঝাচ্ছে যদি কেউ বেঁচে থাকে, সম্পূর্ণ এই ধারণার উপর ভিত্তি করে তারা সার্চটা চালিয়েছিল বা খোঁজটা চালিয়েছিল। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফ আমার এটা গেল। থার্ড প্যারাগ্রাফে আমরা অথরিটির কথা বলবো। তাহলে এখানে অথরিটি কনফার্ম দ্যাট 241 of the 242 passengers and crew on board were killed in the crash, অর্থাৎ 242 জন প্যাসেঞ্জার এবং ক্রিউ মেম্বার ছিল ওই এরোপ্লেনে, তার মধ্যে 241 জনই তোমার নিহত হয়েছে বা মারা গেছে। Officials said only one passenger on board survived the impact. এখানে সার্ভাইভ দ্য ইম্প্যাক্ট বলতে এই যে বিস্ফোরণ, এই যে একটা আগুনের হলকা, সেই যে ইম্প্যাক্ট, তার যে প্রভাব, সেটার থেকে রক্ষা পেয়েছে কে? কেবলমাত্র একজন। চাইলে এখানে একটা শব্দ অ্যাড করে দিলে আরো সুন্দর লাগবে, সেটা হচ্ছে অফিসিয়াল সেড only one passenger on board miraculously survived দ্য ইম্প্যাক্ট। কেন মিরাকুলাসলি? কারণ এটা মিরাকেল ছাড়া আর কিছুই নয়। এরপর আমরা বলছি ইউনিয়ন মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন কল্ড ইট ট্র্যাজিক অ্যান্ড হরিফিক ইনসিডেন্ট, অর্থাৎ যিনি অ্যাভিয়েশন মিনিস্টার তিনি
এই ঘটনাটাকে ট্র্যাজিক এবং হরিফিক বলে উল্লেখ করেছেন। ট্র্যাজিক এবং হরিফিক মানে দুঃখজনক এবং ভয়ঙ্কর। স্টেটিং, আবার দেখো পার্টিসিপল ব্যবহার করে তার কোটেশনটা তুলে ধরেছি, ইট ইজ অ্যান ইনসিডেন্ট হুইচ হ্যাজ শেকেন দ্য নেশন, অর্থাৎ এটা এমন একটা ঘটনা যেটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এরপর একদম লাস্ট লাইনে আমরা লিখছি, অ্যান ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে অ্যাজ টু হোয়াট কজ দ্য ক্র্যাশ, অর্থাৎ একটা ইনভেস্টিগেশন, একটা তদন্ত চলছে। আন্ডারওয়ে মানে কি, ইন প্রসেস, এখনো চলছে। কিসের জন্য? এইটাকে নির্ধারণ করার জন্য যে কি ঘটনার পরিণতি স্বরূপ এই প্লেন ক্র্যাশটা বা এই দুর্ঘটনাটা ঘটেছে। মোটামুটি এখানে 180 মতো শব্দ আছে। আমাদের মিসলেনিয়াস বা বিসিএস এ 200 শব্দ লিখতে হয়, যদি ক্লার্কশিপ হয় এর থেকে কিছু শব্দ বাদ দিয়ে লেখাটাকে তোমরা তৈরি করতে পারবে। পরবর্তী ভিডিওতে আবার একটা রিপোর্ট নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।